কমপ্লিকেশন অফ ক্যাটারেক্ট সার্জারি। ঠিক আছে, যে কোনো অপারেশন করতে গেলে কিছু কমপ্লিকেশন হয়। এই বছরই একটা কমপ্লিকেশন থেকে শর্ট নোট এসছে, আফটার ক্যাটারেক্ট বা পিসিও। ঠিক আছে, জাস্ট রিসেন্ট ইয়ারে। তো প্রি অফ কমপ্লিকেশন কি কি থাকতে পারে? পেশেন্টের ওটি হচ্ছে, টেনশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, অ্যাংজাইটি থেকে বিপি বেড়ে যাচ্ছে। ওই জন্যে অনেক সময় আমরা যেটা করে থাকি, অ্যাংজাইটি পেশেন্টদের যাদের মনে হচ্ছে আমার অ্যাংজাইটি হতে পারে, তাদেরকে অ্যালপ্রাজোলাম আগে থেকে দিয়ে রাখি। সব পেশেন্টকে নয়, যেটা আমার মনে হবে যে এটা একটু অ্যাংজাইটি আছে বা কিছু ডিসঅর্ডার আছে বা অন্য কোনো যদি ড্রাগ চলছে কন্টিনিউ করবো। নজিয়া, গ্যাস্ট্রাইটিস, ইরিটেড, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এইগুলো কিন্তু এক্সক্লুড করতে হবে। এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের সঙ্গে ইনফেক্টিভ কনজাংটিভাইটিসের কিন্তু আমাকে ডায়াগনোসিস এক্সক্লুড করতে হবে। যদি আমার ইনফেক্টিভ কনজাংটিভাইটিস হয় তাহলে তো ওটি করার কোনো কোশ্চেনই নেই, আমাকে ওটি অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে। আর কর্নিয়াল অ্যাব্রেশন কেন হতে পারে? যারা ওটিতে যাবি পরে দেখতে পাবি, যখন আমরা ওটি করি একটা ড্রেপ দিই, যখন ড্রেপটা বসাই ওখানে ড্রেপে তো একটা আঠার মতো জিনিস থাকে, গাম টাইপের, ওটার জন্য কর্নিয়ার একটা অ্যাব্রেশন হয়ে যায় অনেক সময়, মানে ভুলবশতই হয়ে যায়। তারপর এটা হচ্ছে কমপ্লিকেশন ডিউ টু লোকাল অ্যানাস্থেসিয়া। নর্মালি আমরা টু টাইপে অফ অ্যানাস্থেসিয়া দিতে পারি। একটা হচ্ছে লোকাল ব্লক, সেটা পেরিভার্বাল অর রেট্রোভার্বাল। রেট্রোভার্বাল এখন অবসোলেট হয়ে গেছে, কেউ করে না, পেরিভার্বাল করে। ঠিক আছে। আর আরেকটা কি হয়, টপিক্যাল করতে পারি। টপিক্যাল মানে কি, নর্মাল প্রোপ্রাকেন ড্রপ দিয়ে এখন ক্যাটারাক্ট সার্জারি করা যায়, ইনজেকশন দিতেই হবে, ইটস নট ম্যান্ডেটরি। ঠিক আছে। তো যদি ব্লক দিতেই হয় পেরিভার্বাল বা রেট্রোভার্বাল, অনেক সময় কি হয়, রেট্রোভার্বাল হেমারেজ হয়ে যায়। আচ্ছা, পেরিভার্বাল আর রেট্রোভার্বাল ব্লকের কি ডিফারেন্স বুঝতে পারছিস কেউ? নামটা শুনে, বালবাল মানে কি, আই বল। তাহলে আই বলের সাইডে যদি থাকে কোনো ব্লক দিই, মানে বেসিক্যালি এটা ধর আই বল, তো এখানে ধর অপটিক নার্ভ আছে। ঠিক আছে, আমি যদি আমাকে ইনজেকশনটা মানে ব্লকটা দিতে হবে এই জায়গাতে, তাহলে এটা পেরিভার্বাল। অনেক সময় আমরা ব্লকটা আগেকার দিনে বেশি দেওয়া হতো, সেটা হচ্ছে এই জায়গাটাতে দিলাম, কিন্তু এখানে দিলে কি হবে, এখানে তো অপটিক নার্ভ আছে, তাহলে অপটিক নার্ভ ইনজুরি হতে পারে। তো কেউ রেট্রোভালভার ইচ্ছে করে দেয় না, অনেক সময় রেট্রোভালভার হয়ে যায়, মানে ইনজেকশনটা দিতে গিয়ে এই জায়গাটা না গিয়ে অনেকটা বেশি চলে গেল নিডলটা। টু প্রিভেন্ট দ্য রেট্রোভালভার হেমারেজ আমরা এখন কি করি, পেরিভার্বাল 26 গেজ দিয়ে করি, 24 বা 26 গেজ দিয়ে। যদি তার থেকে নিচের গেজে দিই, নিচের গেজ মানে বেশি থিকনেস, বেশি লম্বা হবে, তাহলে এটা রেট্রোভালভার হয়ে যেতে পারে। রেট্রোভালভার হলে রেট্রোভালভার হেমারেজ হতে পারে, অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে। ঠিক আছে। ওসিআর মানে হচ্ছে, কেউ জানিস ওসিআর এর ফুল ফর্ম? অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স। ঠিক আছে, আসছে সবগুলোই পরের কেসে আছে। স্পন্টেনিয়াস ডিসলোকেশন অফ লেন্স হতে পারে। কেন? এমন ব্লক দিল পারফোরেশনই হয়ে গেল, হয় খুব কমন। ওই জন্য ব্লক দেওয়ার আগে ভালো করে ট্রেনিং দিতে হয়। ঠিক আছে, মানে যখন কেউ মানে ধরো অপটোমেট্রিস্ট হয় কোথাও ব্লক দিচ্ছে, আমরাও যখন প্রথম ব্লক দেওয়া শিখেছি কিছু, তখন কি হয়, একদম এই জায়গাটাতে ব্লক দিতে গিয়ে তুই আইবলই পারফোরেট করে দিল, তাহলে তো প্রবলেম। আইবল পারফেক্ট করে যদি কেউ বাই চান্স লিগনোকেন পুশ করে দেয়, তাহলে কি হবে, লিগনোকেন ভাব চলে যাচ্ছে রেটিনার মধ্যে, ওটা তো টক্সিক টু রেটিনা, তাহলে পেশেন্টের কিন্তু ভিশন লস হয়ে যাবে এবং এটা খুব বাজে রকম মেডিকো লিগ্যাল প্রবলেম হবে। তো অলওয়েজ এটা খুব ভালো করে সাবধানে দিতে হয় যাতে কোনো পারফোরেশন না হয়। ঠিক আছে, কারোর গাইডেন্সে দিতে হয় যদি নতুন কেউ দিচ্ছে। ওকে। রেট্রোভার্বাল হেমারেজ, যেটা অলরেডি আমি বললাম যে অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন দ্য রেট্রোভার্বাল, মানে একদম এই পেছন দিকটা, বালবালের পেছনে। পেরি মানে কি, বালবালের সাইডে, অ্যাডজেসেন্ট টু দ্য আইবল, সেটা হচ্ছে পেরিভার্বাল। আর একদম মানে পোস্টিরিয়র পার্ট অফ দ্য আইবল যেটা, সেটা হচ্ছে রেট্রোভার্বাল। ওকে। কি হবে, পেশেন্ট সিভিয়ার পেন হবে, ব্লক দেওয়ার পর বলবে আমার ব্যথা হয়ে গেছে, প্রোপটোসিসের মতো হবে, পুরো চোখ মনে হবে বেরিয়ে আসছে। ঠিক আছে। পেরিভার্বালে এরকম কিছু হবে না। পেরিভার্বাল যদি ঠিকঠাক দেওয়া হয় না, পেশেন্টের একটা টোসিস হতে পারে, মানে পেশেন্টের আইলিডটা একটু ড্রুপিং অফ আইলিড হবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু কিছু হবে না অসুবিধা। ইনসিডেন্স কি, খুব রেয়ার, দেখ 1000-এ হয়তো একটা, 0.1 মানে কত, অলমোস্ট একটা হচ্ছে 1000-এ। ঠিক আছে। আর ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে অনেক সময় আমরা ওটি পোস্টপোন করেছি যদি সেরকম হয় যে প্রচুর আইওপি বেড়ে গেছে, আইবল পুরো বেরিয়ে গেছে, এটা একটা করা যায়। আর সেকেন্ড হচ্ছে একটা যদি আরো বেশি বেড়ে গেছে, ওটি তো পোস্টপোন করতেই হবে, কিন্তু এত বেড়ে গেছে পেশেন্ট পুরো তুই আইলিড ক্লোজ করতে পারছিস না, মানে বুঝতে পারছিস, প্রোপটোসিস এতটাই বেড়ে হয়ে গেছে যে আমাকে আইলিডটা ক্লোজ করার মতো অপশনও নেই, তখন এইগুলোকে ক্যান্থাস বলে। অ্যানাটমিক্যালি জানিস তো, এখানে আমরা একটা জাস্ট ক্যান্থোটমি করে দিই, তাহলে কি হলো, অনেকটা জায়গা পেয়ে গেল ক্লোজ করার, দিয়ে ওটা পরে ওটা সুচার করে দেওয়া যায়। ঠিক আছে।
এটাই মেইনলি, এগুলো খুব ওপর ওপর জানতে হবে, ঠিক আছে? এমন নয় যেগুলো সব তো শর্ট নোট আসবে, হয়তো কোশ্চেন দুটো আসতে পারে, একটা হচ্ছে কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি বলতে পারে, একটা বলতে পারে কিছু কিছু টার্ম আছে, যেমন ধর আফটার ক্যাটারাক্ট যেটা বললাম এসছে, পিসিও, তারপরে নিউক্লিয়াস ড্রপ, পিসিআর, এইগুলো তোদেরকে ডিটেলস পড়তে হবে। এইগুলো হয়তো কখনো কখনো দেখে কি কি প্রি অফ কমপ্লিকেশন হতে পারে, একটা শর্ট নোট দিয়ে দিল কোশ্চেন, মানে এটা সম্পর্কে দেখো কেউ ওসিআর হিসেবে শর্ট নোট নর্মালি দেবে না, ঠিক আছে? ওসিআর একটু জানতে হবে, ভাইবা তো জিজ্ঞেস করলো ওসিআর কি, তুই তখন বললি এটা অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স বা আরেকটা অ্যাসনার রিফ্লেক্স, ট্রাইজেমিনাম রিফ্লেক্স বলে, এটা কি? অনেক সময় ব্লক দেওয়ার পর দেখা যায় পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া হয়ে গেছে, হার্ট রেট কমে গেছে। আর কি হতে পারে? একটোপিক বিটস, মানে যতগুলো ইসিজিতে বিটস পাওয়ার কথা আমি এক্সট্রা অনেকগুলো বিটস পাচ্ছি, ঠিক আছে? এভি ব্লক, অকুলোকার্ডিয়াক, মানে দিলাম আমি ইনজেকশন আইতে কিন্তু কার্ডিয়াকে প্রবলেম হতে শুরু করলো। এটা বেশি আমাদের দেখে থাকি যখন পেডিয়াট্রিক পেশেন্ট হয়, পেডিয়াট্রিক পেশেন্টে আমরা এটা বেশি মনিটর করি, অ্যাডাল্ট পেশেন্টে অকুলোকার্ডিয়াক রিফ্লেক্স হওয়ার প্রবাবিলিটি অনেক কম, ঠিক আছে? ইন্ট্রাঅপারেটিভ এবার কমপ্লিকেশন, আগের দিন যারা ক্লাসে ছিলিস তারা হয়তো জানিস আমরা স্টেপ বাই স্টেপ ক্যাটারাক্ট সার্জারি ডিসকাস করেছিলাম। এইবার ওইগুলোরই প্রত্যেকটা স্টেপে কিছু না কিছু কমপ্লিকেশন হতে পারে। ফার্স্ট স্টেপ কি ছিল? এসআইসিএসে বলছি, ফার্স্ট স্টেপ কি ছিল? সুপিরিয়র রেক্টাসকে ধরেছিলাম, মনে আছে কারোর? আগের দিন একটা ভিডিও হতে, তাহলে সুপিরিয়র রেক্টাস ল্যাসারেশন হতে পারে, ধরতে গিয়ে আমার আই বলে পারফোরেশন হয়ে গেল, সুপিরিয়র রেক্টাসটা বাজেভাবে ধরলাম, পুরো ল্যাসারেট করে গেল, সুপিরিয়র ল্যাসারেট করলে কি হবে? টোসিস হয়ে যাবে, ঠিক আছে? তারপর এক্সেসিভ ব্লিডিং হতে পারে, এক্সেসিভ ব্লিডিং তো অনেক কারণে হতে পারে, পেশেন্ট অ্যাসপিরিন খাচ্ছে, আমি অবশ্যই ইনসিশন দিয়ে দিলাম, ঠিক আছে? বা পেশেন্টের হাইপার টেনশন আছে 170 180, তখন এক্সেসিভ ব্লিডিং হতে পারে। ইনসিশন রিলেটেড কমপ্লিকেশন, এটা আমি দেখাচ্ছি, ছবি আছে। কর্নিয়া রিলেটেড কমপ্লিকেশন কি? কর্নিয়াল অ্যাব্রেশন হতে পারে, কর্নিয়াতে পারফোরেশন হয়ে যেতে পারে, যেগুলো খুব রেয়ার কিন্তু হতে পারে। আইরিস রিলেটেড কমপ্লিকেশন, ডেলিভারি করার সময় যখন আমরা ডেলিভারি করছিলাম, মনে আছে নিউক্লিয়াসটা, আমি নিউক্লিয়াসটা না ধরে ভুল করে আইরিসটা ধরেছি, তাহলে ওই অবস্থায় যদি টেনে দিই তাহলে কি হবে? আইরিসটা তো একদম ডায়ালিসিস হয়ে যাবে, ওই পিকচারও আছে দেখাচ্ছি। পিসিআর, এটা অনেক সময় শর্ট নোট দিতে পারে, ঠিক আছে? পোস্টিয়ার ক্যাপসুলের রেন্ট, মানে পোস্টিয়ার ক্যাপসুল যেটা আছে, সোজা কথা হচ্ছে ওখানে একটা হোল হয়ে গেছে ধর, তাহলে লেন্সটা বসাতে পারবো না, তো ভিট্রিয়াস আসতে থাকবে। এগুলো সবই ভিডিও আছে দেখাচ্ছি। জনুলার ডেহিসেন্স, মানে জনুলগুলো উইক আছে, সেক্ষেত্রে আমি লেন্স বসাতে পারবো না। ধর জনুলটা পুরো এদিক থেকে টাইট হয়ে আছে, এটা ধর ব্যাগ, এবার কোনো একটা দিক যদি লুজ থাকে, ধর এই দিকটা লুজ আছে, তাহলে এই দিকে এইরকম হয়ে যাবে, লেন্সটা বসবে কি করে? এই যেদিকে টাইট থাকবে সেদিকে চলে যাবে, যেদিকে লুজ সেদিকে এরকম হয়ে যাবে, এরকম তো আমি লেন্স বসাতে পারবো না, তাহলে আমাকে ব্যাগটা পুরোটাই বার করে নতুনভাবে অন্যভাবে সেকেন্ডারি আওয়েল প্লেস করতে হবে। নিউক্লিয়াস ড্রপ, এগুলো ভিডিও না দেখালে বুঝতে পারবি না, এগুলো দেখাচ্ছি। আর এটা খুব রেয়ার, এক্সপালসিভ কোরোইডাল হেমারেজ, খুবই রেয়ার কিন্তু খুব ডিভাস্টেটিং। মানে এটা যদি হয় তাহলে আমাকে পেশেন্টের আই বাঁচানোটা একটু টাফ, মানে যাই আমরা কমপ্লিকেশন ম্যানেজ করার চেষ্টা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা লস্ট হয়ে যায়। তো এগুলো সবই আসছি আলাদা আলাদা করে। ইনসিশন রিলেটেড কমপ্লিকেশন, তোর আগের দিন ক্রিসেন্ট বলে একটা ইনস্ট্রুমেন্ট দেখেছিস যারা ছিলিস ক্লাসে, ওখানে আমরা একটা টানেল করছিলাম। এবার টানেলটা করতে গিয়ে অনেক সময় ওটা তো খুব সুপারফিশিয়াল, দেখেছিলিস? এই যে দেখ টানেলটা করছে, এটা দেখ একটা বাটন হোল হয়ে যাচ্ছে, দেখ এই সামনে একটা ফুটো হয়ে গেল, দেখতে পাচ্ছিস? বুঝতে পারলি কি? দাঁড়া আরেকবার দেখো, এই যে দেখ টানেলটা করছে, এটা টানেলটা ঠিকই করছিল, দেখ একটা আপার ওয়ালে একটা জাস্ট হোল হয়ে গেল, এই যে হোলটা হয়ে গেল, এটা কিন্তু হওয়ার কথা নয়। উনি কি করলেন? আরেকটা প্লেন করলেন আলাদা, ওর নিচ দিয়ে করবে, দেখ এটা কিন্তু ঠিক আছে, এটা এইভাবেই ম্যানেজ করে। বাটন হোল হয়েই যায়, অনেক সময় হয়ে যায়, এটা ভয় পাওয়ার কিছু থাকে না। ওর নিচ দিয়ে করে দিল, বাটন হোলটা আছে, ওর নিচ দিয়ে আরেকটা প্লেনে ওটা করে দেওয়া হলো। এটা খুব কমন কমপ্লিকেশন, এটা হতেই পারে, এসআইসি অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে হয়ে যায়, সব সার্জনেরই হয়, এটা কিছু ভয়ের কিছু থাকে না। একটা হচ্ছে প্রিম্যাচিওর এন্ট্রি, আমি বলেছিলাম আগের দিন, প্রথমে ক্রিসেন্ট দিয়ে এক্সটার্নাল টানেল করতে হবে, তারপর কেরাটম দিয়ে, মনে আছে, পরে একটা ডিম্পেল করে আমি এন্ট্রি করেছিলাম। কিন্তু অনেক সময় কি হয়, খুব রিয়ারলি ক্রিসেন্ট দিয়ে করতে গিয়ে ওটা ডাইরেক্ট এন্ট্রি হয়ে যায়। এখন যদি ডিরেক্ট এন্ট্রি হয়ে যায় তাহলে কি অসুবিধা হবে? আইরিস না রাপচার হবে না, যদি ডিরেক্ট এন্ট্রি হয়ে যায় তাহলে আইরিসটা বেরিয়ে আসবে। তো আমার টানেল করার কনসেপ্টটা কি ছিল? স্টেপ লেডার ফ্যাশনে ছিল। তো আগের দিন বলছিলাম এইরকম যাবে, এইরকম, তারপরে এইরকম, যাতে সুচার দিতে না হয়। তো এটাতে কি হবে, আমি ডাইরেক্ট এন্ট্রি করে ফেলেছি, অসুবিধা নেই, ক্যাটারাক্ট সার্জারি করে লাস্টে সুচার দিতে হবে, ঠিক আছে? এবং করতে একটু প্রবলেম হবে ঠিকই, কিন্তু মানে করা যাবে, না করার কিছু না, কিন্তু সুচারটা এখানে দিতেই হবে, কারণ আমি তো স্টেপ লেডার টানেলটা করলাম না। এখানে সুচার না দিলে পেশেন্ট ধর কাফিং হলো, আইরিস বেরিয়ে যাবে ওপর দিকে, বুঝতে পারলি ব্যাপারটা? পেশেন্ট তো কাশতেই পারে না।
তারপর হচ্ছে স্কেলার ডিস ইনসারশন। এটা কি মানে খুব ডিপ আমি ইনসিশন দিয়ে দিয়েছি, মানে এত ডিপ ইনসিশনটা দিয়েছি স্কেলাতে যে আমার আইরিস কোরোয়েডই বেরিয়ে গেছে। এগুলো খুব রেয়ার কমপ্লিকেশন, জাস্ট আমি বোঝাচ্ছি কেন যখন বইয়ে পড়বি জিনিসটা বুঝতে না পারলে কিছু মাথায় আসবে না, ঠিক আছে। উন্ড লিক, এগুলো খুব কমন। উন্ড লিক বুঝবো কি করে? উন্ড লিক বোঝার একটা, পোস্ট অপে ধর আমার মনে হচ্ছে পেশেন্টের কোনো উন্ড লিক হচ্ছে, ঠিক আছে, তখন আমার একটা ফ্লুরোসেন্স স্ট্রিপ আছে, যেটা আরো অনেক জায়গায় তোরা পড়বি। ফ্লুরোসেন্স স্ট্রিপ দিয়ে আমাকে স্টেন করতে হবে। যদি উন্ড লিক হয় তাহলে তো অ্যাকুয়াস হিউমারও লিক করবে, তাহলে আমি দেখতে পাবো ওটা স্টেন করছে কিনা বাইরেটা। আর যদি দেখি যে না কোনো স্টেন করছে না, তাহলে বুঝতে হবে উন্ড লিক নেই। উন্ড লিক কেন হয়? ভালো করে টানেল না করলে, যে স্টেপ লেডার ফ্যাশনটা বলছে ওটা যদি ভালো করে ক্রিয়েট করা হয়নি, বা ভালো করে কোথাও ডাইরেক্ট এন্ট্রি হয়ে গেছে, পুরোটাই হয়তো ডাইরেক্ট এন্ট্রি হয়নি, কোথাও একটা জায়গায় ডাইরেক্ট এন্ট্রি, ওই জন্য অ্যাকুয়াস হিউমারটা বেরোতে থাকছে। প্রবলেম কি হবে? এক্সটার্নাল এনভায়রনমেন্ট যে আছে আয়ের আর ইন্টারনাল এনভায়রনমেন্ট, ওটা তো টাচে চলে আসবে। আমার তো এক্সটার্নাল অনেক ফ্লোরা আছে, ব্যাকটেরিয়া, যেগুলো প্রোপনাব্যাকটেরিয়াম অ্যাকনিস, যেগুলো আমার আইলেসে থাকে, সেগুলোর সঙ্গে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে একটা এন্ড অফ হারপোরিটি হয়ে যাবে। যেন উন্ড লিক একদম থাকা চলবে না, ঠিক আছে। উন্ড বার্ন কন্ট্রাকচার এগুলো মেনলি ফেকোতে হয়। মানে ধর ফেকো যে কি, ফেকো কনসেপ্টটা কি, আমাকে পাওয়ার দিতে হয়। ফেকো তো একটা বার্ন, তো যদি বেশি পাওয়ার দিয়ে দেয়, যে পাওয়ারটা ধর যদি কর্নিয়াতে চলে যায়, তাহলে মানে কর্নিয়ার এন্ডোথিলাম, তাহলে কর্নিয়ার এন্ডোথিলামটা বার্ন হয়ে যাবে, ঠিক আছে। এই যে এরকম সাদা হয়ে গেছে দেখ, তখন এটাকে সুচার দিয়ে ক্লোজ করতে হবে। এটা মানে পাওয়ারটা মারতে গিয়ে কোনো কারণে কর্নিয়াতে বেশি পড়ে গেছে। পড়ার কথা কোথায় ছিল? লেন্সে, কিন্তু কোনো কারণে পাওয়ারটা অনেক কারণেই হতে পারে। ডেসমেস মেমব্রেন, কর্নিয়ার অনেকগুলো লেয়ার ছিল, আগে পড়েছিস লেকচারে। এবার অনেক সময় কি হয়, ডেলিভারি করার সময় বা এন্ট্রি করার সময় ভালো করে না করলে ডেসমেন মেমব্রেনটা সেপারেট হয়ে যায়, স্ট্রিপিং হয়ে যায়, যেটা আমরা ইন্টারপ বুঝতে পারি। বুঝে গেলে কি করি আমরা, একটা এয়ার দিয়ে দিই, এয়ারটাকে পুরো একটা সিঙ্গেল বাবেল এয়ার দিলে ওটা আবার ডেসমেন মেমব্রেনটা অ্যাটাচ হয়ে যায় 1 থেকে 2 দিনের মধ্যে। মানে পরে এমনও হয় যে পরের দিন যখন আমরা আইপ্যাড খুলে দেখছি ওটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। SF6 দিয়ে করা যায়, আমরা নর্মালি এয়ার দিয়েই করে দিই, মানে এমনি এয়ার দিয়েই করে দিই, ঠিক আছে। যদি এখন অনেকটা হয়ে যায় তখন SF6 দিয়ে করতে হয়, তাহলে অ্যাটাচমেন্টটা ভালো হয়, ঠিক আছে। আইরিস ইনজুরি, যেটা প্রথমে বলছিলাম, আইরিস ইনজুরি ম্যাক্সিমাম হয় এই ডেলিভারি করতে গিয়ে। দেখ এই দিকের আইরিসটা পুরো ছিঁড়ে গেছে, কি করে হয়েছে বলতো? এই যে নিউক্লিয়াসটা ডেলিভারি করতে গিয়ে আমি আইরিসে ধরে ফেলেছি, তখন এটা টেনেছি, পুরো এই দিকটা একদিকটা পুরো সেপারেট হয়ে গেছে। তো এটা কি করতে হবে? এখানে দেখ এটা সেলাই করে পুরো কমপ্লিট করে দিয়েছে। এটা আইরিসে একটা 10 MFN সুচার স্ট্রেট নিডল পাওয়া যায়, ওই স্ট্রেট নিডল দিয়ে ওটা সুচার করতে হয়, ঠিক আছে। কমপ্লিকেশন হলেই যে সব কিছু খারাপ হবে তা নয়, কমপ্লিকেশন ম্যানেজ করাটাও একটা ইম্পর্টেন্ট। কমপ্লিকেশন হতেই পারে, যে কোনো সার্জনেরই যে কোনো কমপ্লিকেশন হয়, কিন্তু কমপ্লিকেশন ম্যানেজ ঠিক করে করতে হবে। এখন যে বলছে কমপ্লিকেশন হচ্ছে না, মানে হয় সে ওটি করছে না, আর নয় কি আর বলবো, ঠিক কথা বলছে না। এটা তো হতে পারে না, যে কোনো সার্জারিতে ছোটোখাটো, এগুলো ছোটোখাটো কমপ্লিকেশন, এগুলো হতেই পারে, এগুলো ভয়ের কিছু থাকে না, ঠিক আছে। আর কমপ্লিকেশন রিলেটেড টু অ্যান্টেরিয়র ক্যাপসুলোরেক্সিস, ক্যাপসুলোরেক্সিসের আগের দিন মনে আছে সেই ফ্ল্যাপ তোলা হচ্ছিল, যারা ছিলিস মনে আছে, আমি অনেকবার দেখিয়েছি। এবার ফ্ল্যাপটা তুলতে গিয়ে কি হয়, এরকম ফ্ল্যাপটা তুলতে জনুউলের দিকে চলে যায়। এবার জনুউলের দিকে যদি চলে যায়, এবার ওই অবস্থায় যদি ঘোরাস তাহলে জনুউল সমেত পুরো ব্যাগটা উঠে যায়, তাহলে ওই দিকে যাওয়া চলবে না, ঠিক আছে। এসকেপিং ক্যাপসুলোরেক্সিস, স্মল ক্যাপসুলোরেক্সিস, আমি জাস্ট ওপর বলছি এগুলো। হ্যাঁ, এইটা আমাকে ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুলার রাপচার অর টিয়ার। এটা শর্ট নোট দিতে পারে, ঠিক আছে। এটাতে কি কি আছে? প্রথম কথা হচ্ছে এটা যখন হাইড্রো ডিসেকশনের সময়, প্রথম কথা কি কি কারণ, জিনিসটা কি বোঝানোর জন্য আমি এটা আগে ভিডিও দেখাই। দেখ এটা ক্যাটারাক্ট সার্জারি করছে, এটা ফ্ল্যাপটা তুলছে, ঠিক আছে। কোনো কিছু এখনো কিন্তু কমপ্লিকেশন হয়নি, এটা এন্ট্রি করেছে, ডিসকো দিচ্ছে, ওকে। এটা নিউক্লিয়াসটা রোটেট করে অ্যান্টিরিয়র চেম্বারে আনছে, এটা ডেলিভারি করছেন, অন্য টেকনিকে করছেন। নিউক্লিয়াসটা আসলে অ্যান্টিরিয়র চেম্বারে আসছে না, ঠিক আছে। নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছে যাতে ছোট টার্নিং দিয়েও বেরিয়ে যায়। অনেক টেকনিক আছে, ঠিক আছে, এগুলো নর্মাল টেকনিক নয়, উনি এটা নিজের মতো করে করছেন।
সরি, যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, হ্যাঁ এটা দেখ এখনো অব্দি ফেকো করেছে, এখনো অব্দি পোস্টিয়ার ক্যাপসুল হচ্ছে পেছনেরটা, এই যে বর্ডারটা দেখছিস ওটা অ্যান্টিরিয়ার ক্যাপসুল। এই ওয়াশ করতে গিয়ে উনি কোনো কারণে পোস্টিয়ার ক্যাপসুলটা ধরে নিয়েছে। এটা বুঝতে পারছিস, এটা হচ্ছে পোস্টিয়ার ক্যাপসুলের বর্ডারটা, এটা কিন্তু রেন্ট হয়ে গেছে, মানে কি একটা টিয়ার হয়েছে, সোজা কথা এখানটা টিয়ার, বুঝতে পারছিস তো? হ্যাঁ এই জায়গাটা টিয়ার, এটা দেখ পোস্টিয়ার ক্যাপসুলটা রয়েছে, এই জায়গাটা কিন্তু কিছু নেই, এটা কি, এটা ভিট্রিয়াস, তাহলে এই ভিট্রিয়াসটা অ্যান্টিরিয়ার চেম্বারে চলে আসছে, তাহলে এখানে কিন্তু আমি লেন্স বসাতে পারবো না, নর্মালি লেন্স বসাতে পারবো না, এবার কিছু ম্যানেজমেন্ট করে তখন আমাকে লেন্স বসাতে হবে। প্রথম কথা এটা ভিট্রেক্টমি করতে হবে, আমি যদি ভিট্রেক্টমি না করে লেন্স বসাই তো কি হবে, লেন্সটা টিল্ট হয়ে যাবে, ম্যাল পজিশনিং হয়ে যাবে, আর কি হতে পারে ভিট্রিয়াসটা অ্যাকুয়াস মানে অ্যান্টিরিয়ার চেম্বারে যদি চলে আসে, তাহলে অ্যাকুয়াস হিউমার যেখান থেকে তৈরি হয় সিলিয়ারি এপিথেলিয়াম, সেখানে গিয়ে ওগুলোকে ব্লক করে দেবে, গ্লকোমা হয়ে যাবে, আইওপি বেড়ে যাবে। তাহলে এইগুলো, এই পোস্টিয়ার ক্যাপসুলার রেন্ট হলে আমাকে কিন্তু ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, প্রথম কথা না করা হচ্ছে সবচেয়ে বেটার, ঠিক আছে? যে কোনো কমপ্লিকেশন এটা কিন্তু হলে একটু প্রবলেম, মানে সব জায়গায় ম্যানেজ করা যায় না, সব জায়গায় তো আর ভিট্রেক্টমি থাকে না, ভিট্রেক্টমি ইজ ভেরি কস্টলি মেশিন, অলমোস্ট 50-60 লাখে ভালো মেশিন পাওয়া যায়, এতটাই কস্টলি। তো ভিট্রেক্টমি ম্যাক্সিমাম জায়গায় যেখানে আমরা ওটি করি হয়তো থাকে না, অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না, তো ওই জন্যে পিসিআরটা খুব আমরা কেয়ারফুলি ডিল করি যাতে এটা না হয়, সবচেয়ে বেটার। আমাদের আমাদের আছে, কিন্তু ওটা ওই ফেকো মেশিনের সাথেই রয়েছে, মানে প্রপার ভিট্রেক্টমিটা নেই রে, প্রপার ভিট্রেক্টমি ম্যাক্সিমাম জায়গাতেই থাকে না। হ্যাঁ এবার যেটা হচ্ছে যে পিসিআর হলে কি হবে, পিসিআর হলে অনেক কমপ্লিকেশন, আরো কিছু কমপ্লিকেশন ওর থেকে আসতে পারে, কি কি, এন্ডোথার্মাইটিস, কেন পিসিআর হয়ে যাওয়ার পর ধর আমি ভিট্রেক্টমি করে দিয়েছি খুব সুন্দর করে, আইওএল একটা অন্যভাবে সেকেন্ডারি পুট করে দিয়েছি, তারপরেও একটা কাজ বাকি থাকলো, এখানে কিন্তু আমাকে সুচার মাস্ট, আমি কোনো যদি পোস্টিয়ার ক্যাপসুলার রেন্ট হয়, যত ভালোই আমি টানেল করি, সুচার আমাকে দিতেই হবে, কেন, কিছু ভিট্রেস হিউমার তো বাইরে চলে আসতে পারে, তাহলে ওখান থেকে আমার এন্ড অফ হওয়ার চান্স বেড়ে যাবে, ওই জন্য যদি কেউ সুচার না মারে বা সুচার না দেয়, তাহলে কিন্তু এটা এন্ড অফ থার্মাইটিস হয়ে যেতে পারে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে গ্লকোমা, যেটা বললাম, ওটা কিন্তু অ্যাকুয়াস হিউমারটা ব্লক করে দিয়ে হতে পারে। বুলাস কেরাটোপ্যাথি কেন হয়, ভিট্রিয়াসের সঙ্গে যদি কর্নিয়াল এন্ডোথেলিয়ামের একটা টাচ হয়, তাহলে পোস্টিয়ার এই সরি সিডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি বা পিবিকে বলা হয়, ঠিক আছে, ওটা হয়। সুপ্রাকয়েডাল হেমারেজ খুব রেয়ার, কিন্তু এখন যদি সিলিয়ারি ভেসেলে কোনো ইনজুরি হয় বা কিছু, দেন সুপ্রাকয়েডাল হেমারেজ হতে পারে। সিএমই মানে সিস্টয়েড ম্যাকুলার এডিমা, ঠিক আছে, মানে একটা আমাদের রেটিনাতে যেখানে ওখানে একটা ইডিমা হয়ে যায়, এইগুলো ঠিক আছে, এগুলো ম্যানেজ করা যায়, এইগুলো বা এন্ডোপথ্যালমাটিস এগুলো হয়ে গেলে প্রবলেম, ঠিক আছে। এটা হচ্ছে রেগমেটাজেনাস রেটিনাল ডিটাচমেন্ট বা আরডি, আরডি হওয়ার প্রবাবিলিটি খুব বেশি, যাদের রেন্ট হয়েছে তাদের কি হয়, ভিট্রিয়াসে তো একটা টান পড়ছে, আমি ভিট্রেক্টমি ধর করেছি বা করিনি যেটাই হোক, না করলে তো আরডি হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, না করে যদি আমি লেন্স বসিয়ে দিলাম, এবার কি হয়, ভিট্রিয়াসে টান পড়ে কোনো একটা জায়গায় রেটিনায় টিয়ার হয়ে যায়, ঠিক আছে, তখন ওখান থেকে রেটিনারকে পুরো উঠিয়ে দেয়, তখন রেটিনাল ডিটাচমেন্ট, এটা হলে আরো ঝামেলা, পেশেন্ট তো একদমই ভিশন চলে যাবে, আইএল ম্যাল পজিশনিং, আইএলটা ঠিক করে বসেনি, ঠিক আছে। আর ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টের আগে জানতে হয় যে কি কি কারণে পিসিআর হতে পারে, সব ক্যাটারেক্ট কিন্তু কেস একই নয়, আমি ক্যাটারেক্ট আছে টর্চে দেখলাম ওটি করে দিলাম, ওইরকম নয়, কি কি কন্ডিশনে পিসিআর হওয়ার প্রবাবিলিটি বেশি, যেমন পোস্টিয়ার পোলার ক্যাটারেক্ট, অনেক হাই চান্স আমি জানি আগে থেকে যে পিসিআর হতে পারে, আমাকে সেই মতো প্রিপারেশন হতে হবে, পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে আপনার ভিশন এইরকম আসতে পারে, এরকম আসতে পারে, এক্সপ্লেন করাটাও ইম্পর্টেন্ট এবং আমার প্রিপারেশন নেওয়াটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুব ডেন্স ক্যাটারেক্ট, ডেন্স মানে হচ্ছে ব্রাউন বা ব্ল্যাক হয়ে গেছে ক্যাটারেক্টটা, গ্রেড 4 গ্রেড 5 ক্যাটারেক্ট, নিউক্লিয়াস কেরোসিস, আর হাইপার ম্যাচিওর, জনুর পুরো উইক আছে, সেক্ষেত্রেও পিসিআর হতে পারে, ঠিক আছে। সফট নিউক্লিয়াস ইয়ং পেশেন্টে হয়, ইয়ং পেশেন্টে ধর স্টেরয়েড খেয়েছে বা কিছু, তখন পিএসসি আছে, তাদের জনুলটা অনেকটা উইক থাকে, আর সেকেন্ড হচ্ছে জনুলের থেকেও মেন হচ্ছে যে ওদের যে অ্যান্টিরিয়র ক্যাপসুলটা থাকে সেটা অনেক রিজিড থাকে, যেমন ইয়ং পেশেন্টদের, তাদের এক্সিস করতে গিয়ে অনেক সময় বেরিয়ে যায়, তখন সেখান থেকেও একটা পিসিআর হতে পারে। জোনাল উইকনেস তো বলাই আছে, আর একটা হচ্ছে পিএক্সএফ, সিউডো এক্সফোলিয়েশন, সিউডো এক্সফোলিয়েশনেও পিসিআর হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, এটা ওল্ড এজ পেশেন্টদের হয়, এগুলো সব পড়বি তোরা সাবসিকুয়েন্টলি অনেক ক্লাসে আছে। আর প্রায়র কোনো যদি আয়ের সার্জারি হয়েছে, বিশেষ করে আয়ের কোনো রেটিনাল সার্জারি হয়েছে,
আয়ের যদি কোনো রেটিনাল সার্জারি আগে থেকে হয়ে থাকে, সেটা ভিট্রাস হেমারেজের জন্য হতে পারে বা কিছু, সেই ক্ষেত্রে আমাকে কিছু প্রিকশন আছে, আমাকে একটু সাবধানে ওটি করতে হবে। আমি জানি যে এই কন্ডিশনগুলো আছে। আরও কিছু জিনিস আছে, শর্ট নেক, এখানে লেখা নেই, সেটা হচ্ছে শর্ট নেক বা ওবেস পেশেন্ট যদি হয়, ওদের যদি গলা যাদের হয় না, যারা ওবেস হয় দেখবি নেকটা ছোট হয়, তাদের কিন্তু মানে ঠিক আমরা পজিশনিং করতে পারি না এই হেডটা, তখন কিন্তু একটা পিসিআর হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। কি করে বুঝবো পিসিআর? একটা তো দেখলি, তোরা নিজেরাই বুঝতে পেরেছিস, পুরো আউটলাইন দেখা যায় একটা, ওটা দেখেই বুঝতে পারি। অনেক সময় কিছু সাইন দেয়, মানে পিউপিলটা কি হয়, নর্মালি ডাইলেট থাকে, তো যখন আমরা অপারেশন করি ডাইলেট করা হয়, তারপরে ওটা জাস্ট ছোট হয়ে তারপর আবার এরকম ডাইলেট হয়ে যায়। এই সাইডটাকে বলে পিউপিল স্ন্যাপ সাইন, ঠিক আছে? এই যে এখানে আছে, এটা এটা দেখে কিন্তু আমরা এটা সন্দেহ করতে পারি যে আমি অলরেডি কিন্তু আমার পোস্টিয়ার ক্যাপসুলে কিছু কম্প্রোমাইজ করেছি, যার জন্য এরকম প্রবলেম হয়েছে, ঠিক আছে? আর কি, মুভমেন্ট অফ আইরিস উইথ থেকোপ্রোব ডিউ টু ভিট্রিয়াস ট্যান। আইরিসের না যে নর্মাল টোনটা থাকে, সেটা কেমন একটা ডিসব্যালেন্স হয়ে যায়, যে ফ্লপিনেসটা বা কিছু, সেটা কিন্তু থাকে না। মানে যখনই ভিট্রিয়াস এসে যাবে না, পুরো অ্যান্টেরিয়র চেম্বারের একটা সিনারিও চেঞ্জ হয়ে যাবে, যেগুলো থেকে আমরা আগে থেকে যত তাড়াতাড়ি আমি পিসিআর চিনতে পারবো, ওর ম্যানেজ করাটা তত ইজি। আমি ধর করেই যাচ্ছি, ওটি করেই যাচ্ছি, আমি বুঝতে পারছি না পিসিআর, তাহলে কিন্তু প্রবলেম। ওটা কর্নিয়ার এন্ডোথেলিয়ামকে ডিস্ট্রয় করবে, তারপর লেন্স বসানো। আর যেটা হয় যে ভিট্রিয়াস যদি বেশি লস হয়ে যায়, ভিট্রিয়াস তার আমি কিনতে পাবো না কোথাও দোকানে, যে ভিট্রিয়াস আমি সাবস্টিটিউট করে দিলাম। যেটা করি আমরা, ভিট্রেক্টমি করে অনেক সময় আমরা ওটা যেটা আরএল বা কিছু, সেটা দিয়ে সাবস্টিটিউট করা যায়, কিন্তু ভিট্রিয়াস তো সাবস্টিটিউট করা যায় না, ঠিক আছে? তারপর হচ্ছে পিসিআর ম্যানেজমেন্ট। পিসিআর ম্যানেজমেন্টের মেইন গোল হচ্ছে তাড়াতাড়ি আমাকে ডায়াগনোসিস করা, এবং সেই মুমেন্টেই আমাকে ফেকো প্রোব নিয়ে, যদি ফেকো করছি তো ফেকো প্রোব নিয়ে আস্তে করে বার করা, এবং সেই অবস্থায় ভিসকোট ইলাস্টিক সাবস্টেন্স দিয়ে এসিটাকে মেনটেন করা। যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে আগে নিউক্লিয়াসটাকে ডেলিভারি করা বা নিউক্লিয়াসটাকে ইমালসিফাই করা অ্যান্টেরিয়র চেম্বারে এনে, ঠিক আছে? এইগুলো করে তারপর আমাকে রেন্ট ম্যানেজমেন্ট করতে হবে। এইবার অনেক সময় কি হয়, হয়ে গেছে, ধর আমার কি বলে রেন্ট হয়েছে, মানে পোস্টার ক্যাপসুলের রেন্ট হয়েছে, আমি বুঝতে পারিনি, আমি ওই অবস্থায় ফেকও করে যাচ্ছি, তাহলে কি হতে পারে? নিচে তো সাপোর্ট নেই, আমার বুঝতে দেরি হচ্ছে কোনো কারণে, তাহলে লেন্সটা ড্রপ করে যাবে। অনেক সময় পুরো লেন্স ড্রপ করে, অনেক সময় হাফ লেন্স ড্রপ করে। ফেকোতে ড্রপ হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, এসআইসিএসে খুব রেয়ারলি ড্রপ হয়, কিন্তু ফেকোতে আমাদের টাইম দেয় না। আমি তো মেশিনে করছি, আমি যতক্ষণে বার করবো ততক্ষণে ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, একটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবি কত তাড়াতাড়ি হয়, মানে জাস্ট ফ্র্যাকশন অফ টাইমে হয়। এটা দেখ, ফেকোই করছেন, নর্মাল ফেকো, কোনো অসুবিধা এখন অবধি হয়নি, জাস্ট হ্যাঁ। এখানে না মোস্ট প্রবাবলি যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো জনুল হয়তো ফেকো প্রোবে এসে গেছে। এবার জনুল এসে উনি অ্যাসপিরেট করেছে, জনুলটাও মানে নিউক্লিয়াসটা তো আসার কথা অ্যাসপিরেট করে, জনুলটাও এসে গেছে, তাহলে কোনো সাপোর্ট নেই। দেখ কত মানে কোনো ম্যানেজ করার অফ টাইমই দেওয়া হয়নি, জাস্ট ড্রপ ইন দ্য রেটিনা। ইটস ডিভাস্টেটিং প্রবলেম। মানে এটা হলে তোকে কোনো উপায় নেই, সুচার করে রেটিনাল সার্জনের কাছে পাঠাতে হবে, বা ভিট্রেক্টমি করে, মানে প্রপার ভিট্রেক্টমি করতে হবে। এখানে 3 পোর্ট, মানে এখানে একটা পোর্ট করতে হবে, রেটিনাতে গিয়ে রেটিনাতে ইমালসিফাই করে তারপর আমাকে লেন্স বসাতে হবে, এটা আর তাছাড়া উপায় নেই, ইটস অলরেডি গন। মানে এই ক্ষেত্রে যে কোনো সার্জনের পক্ষে এটা তখন ম্যানেজ করতে একটু ঝামেলা হয়। যদি তার সেট আপ থাকে ইটস গুড, না সেট আপ থাকলে রেফার করতে হবে, কোনো উপায় নেই, কারণ নিউক্লিয়াস তো রেটিনায় চলে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কমপ্লিকেশন, বা একটু ঝামেলা হবে, ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে? যেটা বলছিলাম, নিউক্লিয়াস ড্রপে রেন্ট আগে চিনতে হবে। রেন্ট যদি আমি আগে চিনতে পেরে যাই, বা জনুলে আমি না ধরি, তাহলে নিউক্লিয়াস ড্রপ হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যায়। এসআইসিএস এ যেটা হয়, এসআইসিএস এর স্টেপগুলো দেখবি, ওখানে কিন্তু অনেক তোকে চান্স দেবে, মানে সহজে নিউক্লিয়াস ড্রপ হবে না। ধর রেন্ট হয়েও গেছে না, অত সহজে পড়বে না। এটা কেন পড়ে গেল? ফেকোতে তো একটা কন্টিনিউয়াস ইরিগেশন হচ্ছে, আমি ঢুকে আছি যখন, ইরিগেশন হচ্ছে, অ্যাসপিরেশন হচ্ছে, এবার কন্টিনিউয়াস ইরিগেশন যদি একটা প্রেশার থাকবে, যে আরএল এর প্রেশার ওকে নিচে করে দেবে, কিন্তু এসআইসিএস তো আমি ম্যানুয়ালি করছি। এসআইসিএস এর ড্রপ হচ্ছে খুব রেয়ারলি দেখা যায়,
মানে খুব কম, মানে একদম না হওয়ার মতোই বলতে পারিস। ম্যাক্সিমাম ড্রপ কিন্তু আমরা ফেকো ইমালসিফিকেশনেই দেখে থাকি, ঠিক আছে। এই একটাই কমপ্লিকেশন যেটার জন্য হয়তো যখন কেউ ফেকো শেখে বা আমাদের ফেকো ট্রেনি, তাদেরকে এই একটা জিনিসই বলা হয় যে ড্রপটা করার আগে মানে যেন চিনতে শেখো, ওটা ইম্পর্টেন্ট। আমি যদি পিসিআর না জানি, যে সার্জন জানবে না, তার তো ইজিলি ড্রপ হয়ে যাবে। আমাকে জানাটা আগে দরকার, তাহলে আমি ম্যানেজ করাটাও ইজি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় পুরো এর আগের যে ভিডিওটা দেখলি সেটাতে কি দেখলাম, পুরো নিউক্লিয়াসটা ড্রপ হয়ে গেল। অনেক সময় একটা ফ্র্যাগমেন্ট ড্রপ হয়ে যায়, মানে ধর অলমোস্ট 3টে পার্ট আমি খেয়ে নিয়েছি নিউক্লিয়াসের ইমালসিফাই করে, একটা পার্ট জাস্ট ড্রপ করে গেল। একটা পার্ট ড্রপ করলে নর্মালি সব ক্ষেত্রেই করা যায়, সেটা হচ্ছে রিমুভাল অফ লেন্স ফ্র্যাগমেন্ট করতে হবে পিপিভি করে। হ্যাঁ, এখন যদি জাস্ট কর্টিক্যাল ম্যাটার ড্রপ করেছে, সেই ক্ষেত্রে আমরা কিছু মেডিকেল ম্যানেজমেন্ট লেন্স বসিয়ে কিছু মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি, ঠিক আছে। তবে বেটার হচ্ছে অলওয়েজ ভিট্রেক্টমি করা। কারণ কি, লেন্স ম্যাটেরিয়ালে কি আছে, প্রোটিন আছে। লেন্স ম্যাটেরিয়ালটা যখনই ভিট্রিয়াসে যাবে তখন কি হবে, একটা রিয়াকশন হবে, যেটাকে ইউভিআইটিস বা ভিট্রিয়াটিস বলতে পারি, সেম জিনিস। এত ইনফ্লামেশন হবে যে পেশেন্টের পেনফুল একটা ইউভিআইটিস বা ভিট্রিয়াটিস যেটাই হোক, পেশেন্টের ভিশন অবস্কিউর হবে, কমে যাবে। আমাকে পেশেন্টকে কন্টিনিউয়াস ওয়াইসোলন দিয়ে রাখতে হবে, ট্যাবলেট ওয়াইসোলন দিয়ে রাখতে হবে, প্রেডনিসোলিন অ্যাসিটেট দিয়ে রাখতে হবে, আরও হোমাট্রপিন, মানে ইউভিআইটিসের যা যা কন্ডিশন সেগুলো দিয়ে রাখতে হবে। এবং এটা অনেক টাইম কনজিউমিং। পেশেন্ট দেখবে আমার ভিশন আসছে না, ও ফ্রাস্ট্রেটেড হবে। তো বেটার হচ্ছে পিপিভি করে দেওয়া, ঠিক আছে। পিপিভি করে প্রপারলি লেন্স বসানো, ঠিক আছে। অপশন নেই সেটা আলাদা, কিন্তু অপশন থাকলে পিপিভি করা, ঠিক আছে। এটা ইউএসজিতে বোঝা যাচ্ছে, দেখ লেন্সটা ড্রপ করে গেছে রেটিনাতে, দেখতে পাচ্ছিস পুরো লেন্সটা। ইউএসজি করলেও এটা ধরা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা তো লেন্স ড্রপ হলে অনেক সময় আইওএলও ড্রপ হয়। আইওএল ড্রপ কি করে হয়, আমি নর্মাল অপারেশন হয়ে গেছে, ঠিক আছে, এখন আমি কোনো কারণে অপারেশন করার পরে এসআইসিএসও হতে পারে, ফেকোতেও হতে পারে, আমি বুঝতেই পারিনি যে ওটা পিসিআর আছে, মানে পোস্টিয়ার ক্যাসুলার রেন্ট আমি ডায়াগনোসিসই করতে পারিনি। এবার আমি ভেবেছি সব নর্মাল আছে, আমি লেন্সটা পুট করে দিয়েছি, ওটা তো গিয়ে ড্রপ করে যাবে, তো সাপোর্টই নেই। এটাও কিন্তু হয়। এটাতে কিন্তু এই ভিট্রিয়াটিস রিয়াকশন অতটা হবে না, কিন্তু আইএল যদি ড্রপ হয় অবশ্যই ভিট্রোরেটিনাল সার্জনের কাছে পাঠিয়ে ওটা আমাদেরকে আইএলটাকে বার করতে হবে, এক্সপালশন করে নতুন কোনো বা ওই আইএলটাই আমাকে ইমপ্ল্যান্ট করতে হবে। আইএল ড্রপও হয়, ঠিক আছে, আর লেন্স ড্রপ হয়, দুটোই হয়। আরেকটা হচ্ছে এক্সপালসিভ করে, ইট ইজ ভেরি রেয়ার, ঠিক আছে। দেখ এখানে লিখেইছে এক্সপালসিভ হচ্ছে অলমোস্ট সেলফ ইভিসারেশন। ইভিসারেশন টার্মটা শুনেছিস কেউ? ইভিসারেশন, ইনিউক্লিয়েশন। ইভিসারেশন মানে কি, যখন খুব পেইনফুল কোনো কন্ডিশন হয়ে যায় তখন আমরা কি আইবলটা পুরো তুলে কি একটা আর্টিফিশিয়াল আই ইমপ্ল্যান্ট করি, শুনেছিস তো? রেটিনোব্লাস্টোমাতে করা হয়, রেটিনোব্লাস্টোমাতে ইনিউক্লিয়েশন বেশি করি আমরা। ইভিসারেশন ধর কোনো ইনফেক্টিভ কোনো ট্রমা হয়েছে, কিছু নেই, আমাকে তো আইটাকে তুলে একটা আর্টিফিশিয়াল আই করা হয়, ওটাকে ইভিসারেশন বলা হয়, ঠিক আছে। আর কনভেনশনাল ইসিসি, আইসিসি, এগুলোতে আগেকার দিনে খুব হতো, এখন এগুলো খুব রেয়ার, মানে দেখাই যায় না। এক্সপালসি কোনো কোনো কেউ চায়ও না হোক, প্রথম কথা রেয়ার, ঠিক আছে। আর আইফিসটা আমি একদিন মানে ডিসকাস করছিলাম, ইন্ট্রাঅপারেটিভ ফ্লপি আইরিস সিনড্রোম। মানে কি, আইরিস যদি খুব ফ্লপি থাকে তাহলে আমি যখন ফেকো প্রোব দিয়ে অপারেশন করবো আইরিসটা বারবার প্রোবে ধরে যায়, তাহলে আইরিস যদি ধরে যায় তাহলে প্রবলেম, ওই আইরিসে ট্রমা হতে পারে, হাইফিমা হতে পারে, ঠিক আছে। তো কি কি ড্রাগ আছে যেখান থেকে আমাদের সন্দেহ হতে পারে যে এই পেশেন্টের আইফিস হতে পারে। বিশেষ করে মেল পেশেন্ট থাকলে আমাদেরকে অলওয়েজ জিজ্ঞেস করতে হবে কি, যে আপনি কি কোনো পোস্টেটেড ড্রাগ নেন, পোস্টেড মেডিকেশন, যেমন ফিনাস্ট্রাইড বা এগুলো, এগুলো কি কিছু নিচ্ছেন কেন? হ্যাঁ, ট্যামসুলোসিন, ঠিক আছে, কেন নিচ্ছে? কেন দেখবি যে ওরা রিসেপ্টারটা দুটোরই একই, আলফা ওয়ান এ আলফা ওয়ান বি, তোরা পড়েছিস অলরেডি। তো যারা তো পোস্টেটেড মেডিকেশন খায় তাদের যেটা হয়, সেটা আইরিসটা কেমন ফ্লপি থাকে। ওই ফ্লপি থাকলে কিন্তু ওটি করা ভীষণ ডিফিকাল্ট। তো এক্ষেত্রে যেটা করা হয়, অ্যাসপিরিনের মতো নয় যে আমি বলবো যে ট্যামসুলোসিনটা আপনি স্টপ করে দিন, একদমই না। ট্যামসুলোসিন পেশেন্ট কন্টিনিউ করবে, আমাকে ফ্লপিনেসটা প্রিভেন্ট করার জন্য অ্যাট্রোপিন দিয়ে রাখতে হবে। অ্যাট্রোপিন দিলে কি হবে, পুরো ডাইলেট হয়ে থাকবে, ফিক্সড ডাইলেটিং হবে। হ্যাঁ, অ্যাট্রোপিন দিলে একটা প্রবলেম হয় কি, ওটির পর দিনও পেশেন্ট একটু কম দেখবে, ওটা ডাইলেট হয়ে থাকবে, তো তো পেশেন্টের ভিশনটা একটু প্রবলেম হয় 7 ডেজের মতো। তো আলটিমেটলি ওটা এক্সপ্লেন করে দিলে অসুবিধা হয় না। এই এতগুলো ড্রাগ মেনলি হিস্ট্রি নিতে হয়, তার মধ্যে ট্যামসুলোসিনটাই বেস্ট কমন, ঠিক আছে। বাকিগুলোও আমাদের হিস্ট্রি নেওয়ার দরকার, প্রাজোসিন এগুলো একটু নিতে হয়, ঠিক আছে। প্রাজোসিন হচ্ছে কিসের অ্যান্টি,
হাইপারটেনসিভ করিসনি? খুব হঠাৎ করে ফার্স্ট ডোজে হাইপোটেনশন হয়ে যায়, এগুলো তো ছিল ফার্মাকোলজিতে। ঠিক আছে, তারপর হচ্ছে কি করে প্রিভেন্ট করব, সবচেয়ে ভালো হচ্ছে অ্যাট্রোপিন দিয়ে রাখো, এটাই হচ্ছে প্রিভেন্ট করার মেন। দেখ এগুলো ভাইভাতেই জিজ্ঞেস করে, আইসিস হলে একটা যদি তোরা বলতে পারিস অ্যাট্রোপিন ইজ মোর দেন এনাফ, তোদের এত কিছু লাগবে না। আরেকটা আমরা যেটা থাকি ওভিডি বা ভিসকো ইলাস্টিক যে সাবস্টেন্সটা থাকে সেটা একটু হাই ভিসকো ইলাস্টিক সাবস্টেন্স ইউজ করি। নর্মাল যে ভিসকো ইলাস্টিক সাবস্টেন্সটা ইউজ করছিলাম এখানে হাই, তাহলে আইরিসটা অত ফ্লপিনেস করতে পারবে, নড়তে পারবে না। ঠিক আছে, আর কি হতে পারে, হাইফিমা। হাইফিমা তো কমনলি হয়ে যায় অনেক সময়। তো এবার হাইফিমা হলে কি রকম গ্রেডে হলে আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। ধর এমন হাইফিমা হয়েছে, এইরকম হাইফিমা হয়েছে, এখানে পুরো ব্লাড জমে আছে। ঠিক আছে, হাইফিমা মানে কি ব্লাড ইন অ্যান্টেরিয়র চেম্বার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি ওয়েট এন্ড ওয়াচ করতে পারি। ওয়েট এন্ড ওয়াচ করলে হবে না, কিছু ড্রাগ দিতে হবে, যেমন প্রেডনিসোলিন অ্যাসিটেট, হোমাট্রপিন, মানে মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি। কিন্তু ধর অলমোস্ট 50% এখানে অবধি হয়ে গেছে, এই ক্ষেত্রে কি আমাকে ডে ওয়ানেই কিন্তু ড্রেন করতে হবে, আবার পেশেন্টকে ওটিতে তুলে ওই হাইফিমাটাকে ওয়াশ করতে হবে। জাস্ট আরএল দিয়ে ওয়াশ করলে ওটা চলে যায়। অনেক সময় কি হয়, কোনো জায়গায় হয়তো আইরিসের ইনজুরি হয়েছে, ওটি করতে গিয়ে ফেকো প্রোবে হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্টাল ইনজুরি হতে পারে। তো এখানে আইরিস মানে কি, আইরিস হচ্ছে হাইলি ভাস্কুলার অর্গান একটা, তো সেখান থেকে ব্লিডিং হয়ে ওটা হাইফিমা হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই স্পন্টেনিয়াসলি হয়ে যায়, ম্যাক্সিমাম 1 to, একদম পুরো হাইফিমা হয়ে গেছে এটা খুব রেয়ার, ম্যাক্সিমাম আমরা মেডিকেল ম্যানেজমেন্টেই ঠিক করে দিই। আচ্ছা, হাইফিমা হলে কি প্রবলেম হবে, এই যে এটাকে আমি কেন ওয়েট এন্ড ওয়াচ করছি না বলতো, একটা তো কম দেখবে বলে বলছিস, আর যত হাইফিমা বাড়বে তত আইওপিও তো বাড়বে। এবার আইওপি বাড়তে বাড়তে যদি আইওপি 40-50 এরকম হয়ে যায়, তাহলে তো অপটিক নার্ভ এটা কম্প্রেশন হবে, পেশেন্ট তো পার্মানেন্টলি ভিজুয়াল লস হয়ে যাবে। ওই জন্য হাইফিমা পেশেন্টের প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট যে আইওপি ম্যানেজমেন্ট করা। আইওপি যদি 20-30 থাকে আমি দেখতে পারি, কিন্তু আইওপি যদি 30-40 বেশি থেকে যায়, দেখ এই জন্য লিখেছে হাইফিমা ইজ লার্জ এন্ড অ্যাসোসিয়েটেড হাই আইওপি, লোয়ার দ্য আইওপি উইথ অ্যাসিটোজোলামাইড অ্যান্ড ম্যানিটর। আইওপিটাকে কন্ট্রোল রাখতে হবে, হাইফিমা চলে যাবে। আরেকটা কারণে আমার ওয়াচ দেওয়া উচিত, এর সামনে কি আছে, হাইফিমা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বারে, তার সামনে কি আছে, মানে অ্যান্টেরিয়রলি কি আছে, কর্নিয়াল এন্ডোথিলিয়াম। এন্ডোথিলিয়ামটা কি হয়, যে ব্লাড স্টেন হয়ে যায়, যে আরবিসি গুলো থাকে সেগুলো দিয়ে স্টেন হয়ে যায়, এটা পার্মানেন্টলি যদি স্টেন হয়ে যায় তাহলে পেশেন্টের ভিশন অবস্কিউর হবে। তো এইগুলোর জন্য ওয়াশ করে দেওয়া বেটার। যদি গ্রেড 1 গ্রেড 2 বা একদম নিচের দিকে থাকে, সেই ক্ষেত্রে আমরা 1 সপ্তাহের মতো ওয়েট করতে পারি এবং নর্মালি ওটা রিজলভ করেই যায়। ঠিক আছে, এই যে এইরকম লেস দেন 33%, এটা হয়ে যাবে, এটাও হয়ে যেতে পারে, কিন্তু এইটা আর এটা আমাকে ওয়াশ করতেই হবে, কোনো অপশনই নেই, বেটার এটাও করে দেওয়া। ঠিক আছে, পেশেন্টকে একটু এক্সপ্লেন করে, হ্যাঁ আপনার একটু ব্লাড জমেছে, এটাকে ওয়াশ করে দেওয়া বেটার। এই ক্ষেত্রে আমি ওয়েট করতে পারি। ঠিক আছে, এখানে প্রগনোসিসটাও কমছে, যেমন যেমন এখানে দেখ 50%, মানে 20/50 ভিশনের ক্ষেত্রে। ঠিক আছে, আইরিস পোল্যাপস, আইরিস পোল্যাপস তো খুব কমনলি হয়। আইরিস পোল্যাপস যদি হয়, আমাকে আফটার ওটি সবচেয়ে বেস্ট হচ্ছে একটা সুচার করে দেওয়া। কেননা দেখ অপারেশনের পর হয়তো তুই দেখছিস যে সেরকম হচ্ছে না বা কিছু, কিন্তু আবার যদি আইরিস বেরিয়ে যায় তোকে আবার তাহলে পেশেন্টকে তুলে সুচার করতে হবে। আর কন্টিনিউ যদি লার্জ পোলাপস হয়ে থাকে, মানে আমি ধর ওটির সময় বুঝতে পারিনি, পরে আইরিস পোলাপস হয়ে গেছে, মানে ডে 1 বা ডে 7 যখন দেখছি, তখন দেখছি আইরিসটা পোলাপস হয়ে আছে, তখন সেক্ষেত্রে কি করব, তখনও পেশেন্টকে ওটিতে তুলতে হবে। ধর 7 ডেজে দেখছি, ওটিতে তুলে আইরিসটা কিন্তু আমি আর রিপোজিশনিং করবো না, যেটা বেরিয়ে আছে সেটাকে অ্যাবসিসেন্ট করে দেবো। মানে এখানে এক্সাইজ কথাটা বলি না, আমরা অ্যাবসিসেন্ট বলি। এক্সাইজ মানে কি, কেটে বাদ দেওয়া দেয়, এখানেও কেটে বাদ দিয়ে দেওয়া, কিন্তু যেহেতু আমি আইরিসের একটা পার্টকে কেটে বাদ দিই, পুরো আইরিসটাকে তো কাটছি না, একটা জাস্ট পার্ট, যে পার্টটা বাইরে বেরিয়ে আছে জাস্ট সেই পার্টটাকে অ্যাবসাইজ করে দিচ্ছি। কেন, কেন ওটাকে যদি আমি আবার পুট করি, ওটা তো বাইরের এনভায়রনমেন্টে ছিল এতদিন, 7 ডেজ, ওর সঙ্গে ফ্লোরার অ্যাটাচমেন্ট হয়েছে, কন্ট্যাক্টে ছিল, তাহলে একটা ইনফেক্টিভ জিনিস আমি ভেতরে ঢুকাচ্ছি, একদমই উচিত নয়। তাহলে বেটার হচ্ছে ওটাকে এক্সারসাইজ করে উনটাকে সুচার করে দেওয়া, এটা হচ্ছে বেস্ট ম্যানেজমেন্ট, এটাই করা উচিত। রেখে দেওয়া উচিত নয়, তুই বলে রেখে দিলেই তো হয়, রেখে দিলে কি হবে, পেশেন্ট একটা পেন হবে, আইরিস যদি বাইরে থাকে কারোর, ও যখনই ব্লিঙ্ক করবে এরকম একটা বিশাল পেন হবে, সিভিয়ার পেন হবে। পেন না হলেও একটা ইনফেকশন, একটা বাইরে ওরকম থাকবে, ইনফেকশন হতে পারে। তো বেটার হচ্ছে অলওয়েজ অ্যাবসাইজ করো, সুচার করো, ইজি একদম।
5 মিনিটের কাজ, তার জন্য পেশেন্টকে কষ্ট দিতে কোনো লাভ নেই। স্ট্রায়াড কেরাটোপ্যাথি কি? কর্নিয়াল এন্ডোথেলিয়ামে যদি কোনো কারণে ইনজুরি হয় তাহলে কর্নিয়াতে কিছু স্ট্রায়া দেখা যায়। স্ট্রায়া মানে কি? এই যে এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়েছে, মানে এই রকম, মানে কর্নিয়াল এন্ডোথেলিয়াল লস হয়েছে, সোজা কথা। এন্ডোথেলিয়াল কাউন্ট কত জানিস তোরা কেউ? মোটামুটি ওই 2000 থেকে 3000 নর্মালি থাকে। এবার যে কোনো ক্যাটারাক্ট সার্জারি করার পর, ওয়েদার ইট ইজ ইসিসিএ, এসআইসিএস অর ফেকোইমাসিফিকেশন, কিছুটা এন্ডোথেলিয়াল লস হবেই। আমি যত মেটিকুলাসলিই করি কিছুটা এন্ডোথেলিয়াল লস হয়। ক্রিটিক্যাল এন্ডোথেলিয়াল কাউন্ট হচ্ছে 800 ঠিক আছে, 500 to 800, এটা হচ্ছে ক্রিটিক্যাল। এর থেকেও যদি কম হয়ে যায় তাহলে কিন্তু পেশেন্টের ওটি করার আগে পেশেন্টকে এক্সপ্লেন করে দিতে হবে যে হ্যাঁ আমরা ওটি করে দেব, কিন্তু আপনার ভিসেন্ট নিয়ে আমরা গ্যারেন্টি দিতে পারবো না। সত্যি হয় না, কেন যার 800 আছে তার তো আরো কম হয়ে যাবে না, ওটি করার পর ধর 300 আরো কমে গেল, 500 এন্ডোথেলিয়াল কাউন্ট, ওখানে স্ট্রায়াড কেরাটোপ্যাথি হতে পারে। নর্মালি যে কোনো ক্ষেত্রে এসআইসিএস বা ফেকোতে মানে ধর একটু একটু স্ট্রায়াড কেরাটোপ্যাথি থাকলে ওটা কমে যায়, মানে ওটা আমরা প্রেডনিসিলিন অ্যাসিটেট বা একটা হাইপারটনিক স্যালাইন পাওয়া যায়, হাইপারসোল বলে, এই যে দেখ এখানে লেখা আছে 5% NaCl অ্যালং উইথ স্টেরয়েড, এটা দিলে কমে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে বুঝতে পারবি ছবিটাই, একটা ইডিমা হয়ে আছে আর তার সঙ্গে একটা স্ট্রায়া হয়ে আছে। স্ট্রায়া মানে হচ্ছে একটা দাগ, একটা জাস্ট লাইন দেখা যাচ্ছে, এটা এন্ডোথেলিয়ামে এরকম হয়েছে। এটা খুব ইজিলি ঠিক হয়ে যাবে, মানে এটা ভয়ের কিছু থাকে না। হ্যাঁ, এখন যদি সিভিয়ার স্ট্রায়া থাকে, পুরো কর্নিয়া একদম হোয়াইটিস হয়ে গেছে, সেই ক্ষেত্রে কমতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় একটা মাইল্ড পিবিকে ওর পেশেন্টের লাইফ টাইম হয়ে যায়, তাতে ভিসেন্ট কিন্তু অনেকটাই ডিমনিস্ট হয়ে যায়। না, কর্নিয়া ভালো না থাকলে আর লেন্স ভালো বসিয়ে কী লাভ, তাই না? কর্নিয়া তো আগে দেখবে, তারপর তো লেন্স। এন্ডোপথ্যালমাইটিসটা লং কোশ্চেন আসতে পারে, শর্ট নোট আসতে পারে, মানে সব জায়গাতে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। কেন এত ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই করা অ্যান্ড হোয়াট ইজ দ্য কজ। এইবারই আমরা লাস্ট সেমিস্টারে মানে আমরা এটা লং কোশ্চেনে দিয়েছিলাম, মানে আমাদের তোদের এখানে দেওয়া হয়েছিল এন্ডোপথ্যালমাইটিস। এন্ডোপথ্যালমাইটিস আমি বুঝবো কি করে? ইটস এ সুপারেটিভ ইনফ্লামেশন, মানে কি? দাঁড়া, এই দেখ এখানে দেখ একটা পুরো ইনফেক্স মেমব্রেন হয়ে গেছে, দেখতে পাচ্ছিস এই জায়গাটাতে। আর যখনই আমি ইউএসজি করি, এটা ইউএসজি বিস্কেন, এখানে অনেক ইকো দেখতে পাবো। এরকম যদি ইউএসজি বিস্কেনে পোস্ট অপে মানে অপারেশন করার পর আমি ভিট্রিয়াসে কোনো ইকো দেখতে পাই, তাহলে অলওয়েজ সাসপেক্ট ফর এন্ডোপথ্যালমাইটিস। কোনো অর্গানিজম দিয়ে হতে পারে। এটা ইমিডিয়েটলি আমাকে ভিট্রেক্টমি করতে হবে, ইমিডিয়েটলি, মানে 1-2 দিনের মধ্যে করতে হবে। এবং তার থেকেও ভালো হচ্ছে প্রথমে একটা আমরা ইনজেকশন দিই, সেপ্টা ভ্যাঙ্কো বলি আমরা, সেপ্টাজিনিন অ্যান্ড ভ্যাঙ্কোমাইসিন, সেটা দিয়ে পেশেন্টকে ভিট্রেক্টমি করতে হয়। যদি আমি এটা একটুও দেরি করি, মানে একটু মানে আমি বলছি 24-40 ইয়ার্স লেট হয়ে যায়, ইনজেকশনটা দিতে লেট হয়ে যায়, তাহলে কিন্তু পেশেন্টের ভিশন পার্মানেন্টলি লস হয়ে যাবে, মানে পেশেন্ট দেখতে পাবে না। আরেকটা প্রবলেম এন্ডোপথ্যালমাইটিসের, যেটা এন্ডোপথ্যাল হচ্ছে কেন, স্টেরিলিটির কোনো প্রবলেম হতে পারে, ওটিতে কোনো স্টেরিলিটির প্রবলেম হচ্ছে। ওই জন্য দেখবি আমাদের এখানে ওটিতে এভরি মান্থ আমরা সোয়াব রিপোর্ট পাঠাই। কীভাবে সোয়াব রিপোর্ট পাঠায়? ওটির যে কোনো দেওয়াল থেকে একটা একটা করে সোয়াব নিয়ে মাইক্রোস্কোপে সব জায়গাতেই মাইক্রোলজিতে পাঠায়, যদি কোনো অর্গানিজম থাকে। আইওটি এমন একটা ওটি যেখানে আমরা পুরো 100% স্টেরিলিটি মেনটেন করি। 3টে জোনে ভাগ থাকে, একটা ড্রেসিং জোন, তোরা ওটিতে গেলে বুঝতে পারবি, আলাদা আলাদা পুরো জোন করা আছে, ঠিক আছে? তো একটুও যদি একটা পেশেন্টের যদি ইনফেকশন হয়, ধর আমি সেদিন 10টা ওটি করেছি, হাই প্রবাবিলিটি ওই 10 জনেরই এন্ডপ হবে। এন্ডপ একটা মাস হয়, এন্ডপ এরকম হয় না জেনারেলি যে 1-2 জনের হলো। আগে যেটা খুব হতো, যেটা আগে তোরা শুনেও থাকবে, অনেক ক্যাম্প হতো, এখনো ক্যাম্প হয় অবভিয়াসলি। তো আগে অনেক দেখবি মানে বাসে ক্যাম্প হচ্ছে, এরকমও হয়েছে হয়তো শুনেছি, যেগুলো এখন অনেক স্ট্রিক্টলি আমাদের একটা গাইডলাইন আছে যে একটা সার্জন একদিনে 50 ওটি করবে। আমাদের এআইএস বলে একটা কমিটি আছে, সেখানে গাইডলাইন দিয়েছে একটা টেবিলে 15টা করবো। ধর আমার 30টা কেস আছে, আমি একটা টেবিলে 15টা করলাম, এই টেবিলে 15টা করলাম, ঠিক আছে? আরও গ্লাভস চেঞ্জ করা, ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করা, এগুলো তো আলাদা জিনিস আছেই। তো রিসেন্ট আমি একটা ইনসিডেন্ট বলতে পারি, এই 1 বছরও হয়নি, মানে খিদিরপুরে হয়েছিল, একসঙ্গে প্রায় 10 to 15 এন্ড অফ হয়েছিল। তার মধ্যে মানে 2-3টে ভালো হয়েছিল, বাকিগুলো সবই নষ্ট হয়েছিল। এবং তার মধ্যে মোস্ট প্রবলি 3টে কি 4টে ইভিসারেশন করতে হয়েছিল, মানে এতটাই বাজে, মানে আইবলটা তুলে নিতে হয়েছে। তো এন্ড অফ তাড়াতাড়ি ডায়াগনোসিস করা খুব ইম্পর্টেন্ট। এবং এন্ড অফটা হয় ওই ওটির ঠিক 2nd-3rd ডেতে। ডে 1-এ বোঝাটা একটু টাফ, 2nd আর 3rd ডেতে পেশেন্টের একটা সিভিয়ার পেন হবে,
মানে এত পেন হবে পেশেন্ট থাকতে পারবে না। কেন? এন্ডপ ইজ টাইপ অফ ইউভেআইটিসি। তো এন্ডোপথ্যালমাইটিস মানে কি? পুরোটাই পুরো জায়গাতে মানে আমার ভিট্রিয়াটিস ইনফ্লামেশন হয়েছে, রেটিনাতে ইনফ্লামেশন হয়েছে, আবার আইরিসে হয়েছে, সব জায়গায় ইনফেকশন হয়ে একটা ইনফ্লামেশন হয়ে গেছে। তো এটা আমাকে তাড়াতাড়ি চিনতে হবে, তাড়াতাড়ি ম্যানেজ করতে হবে, তাহলে কিন্তু আমি কিছুটা বাঁচাতে পারি। আমি যত দেরি করব কোনো প্রোগনোসিস নেই এবং ইভিসারেশন করতে হতে পারে, ঠিক আছে? তো এন্ডপটা থিওরি ক্লাস যখন মানে থিওরি এক্সাম দিতে যাবি এই টপিকটা বাদ দিয়ে যাস না, এটা যখন তখন আসতে পারে, কারণ এটা একটা জানা উচিত আন্ডার গ্র্যাজুয়েটে। তো এন্ডোপথ্যালমাইটিস অলওয়েজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা সম্পর্কে ডিটেলস কি? প্রথম হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন কি? একটা হচ্ছে প্রি অপ আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, পোভিডেড আয়োডিন 10% অ্যান্ড 5% দুটো। 10% দিয়ে আমরা অন্তত 10 সেকেন্ড ওয়েট করি, জাস্ট ওই ক্যানথাসে দুদিকে আমরা আয়োডিনটা ইনস্টল করে 1 to 2 ড্রপ আমরা ইনস্টল করে রাখি, ঠিক আছে? আর বাকি সবই চেক করতে হয়। লাস্ট যে ইনসিডেন্টটা বললাম ওটা হয়েছিল ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স থেকে। দেখ, সার্জেনের ফল্ট হতে পারে। সার্জেনের ফল্ট কি হবে? গ্লাস চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, সার্জেন ভালো করে হাত ধোয়নি, হ্যান্ড ওয়াশ করেনি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সার্জেনের ফল্টের থেকেও যেটা হয় যে আমরা আরএলটা ইউজ করি, ওটাতে কোনো ইনফেকশন থাকে বা যেটা আমরা ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স ইউজ করছি সেখানে কোনো মানে দেখা গেছে লাস্ট ইনসিডেন্টটাই ওটা ভিস্কোইলাস্টিক সাবস্টেন্সে ছিল, ম্যাক্সিমাম আরএল এ প্রবলেম থাকে। ওই জন্য এখন আমরা যেটা করি অনেক ক্ষেত্রে, এখানেও আমরা সেটা করে থাকি, আরএলটাকেই বয়েল করে নিই আগে। ওটা হচ্ছে বেস্ট টেকনিক, যে আরএলটাকে যদি বয়েল করে নিই তাহলে তো আর কোনো ভয় থাকে না, অটোক্লেভ করে নিই, এটা হচ্ছে বেস্ট। মানে কিন্তু এখানে একটা প্রবলেম কি, আরএল বয়েল করতে গেলে কাঁচের বোতল হতে হবে, কিন্তু এখন কাঁচের বোতল একটু প্রবলেম হয়, তো প্লাস্টিকের বোতল তো জানিস অটোক্লেভ করা যাবে না, তো ওইটাই একটা সমস্যা। বাকি এগুলো দিয়েই আমাদেরকে মানে প্রিভেনশন হচ্ছে বেস্ট। এন্ডোপথ্যালমাইটিস একটাও যদি কোনো সার্জনের হয় তাকে বুঝতেই পারছিস লাইফ টাইম কোর্টে যেতে হবে, হবেই। তুই ওয়েদার ইট ডু ইন গভর্নমেন্ট, ওয়েদার ইন ডু ইন প্রাইভেট, কোর্টে তোমাকে যেতেই হবে। কেউ না কেউ তো কেস করবে, ধর 10টার মধ্যে 5জন তো কেস করবেই, ঠিক আছে, একদম গ্যারেন্টি। এমন কোনো এন্ড অফ হয়নি। হ্যাঁ, প্রাইভেটে আমার একটা এন্ড অফ হলো, আমি কনফিডেন্টলি ম্যানেজ করে দিলাম, পেশেন্টের 6/9 6/12 ভিসেন চলে এলো, ও কেস করবে না। কিন্তু গভর্নমেন্টে কি হয়, আমরা একসঙ্গে 15-30টা ওটি করি, নর্মালি তো এরকমই হয়ে থাকে। এখানেও আমরা আগের দিনই 15 ওটি করেছি, কিন্তু আমরা প্রিভেনশন নিয়েছি, আমরা বারবার গ্লাস চেঞ্জ করেছি, আমরা বারবার ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করেছি, এভরি সেকেন্ড কেসে ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করেছি। তো ওখানে আমাদের প্রিভেনশন করতে হবে, এর বাইরে তো কোনো অপশন নেই, ঠিক আছে? হ্যাঁ, বলবি আমি অপারেশনই একটা দুটোই করবো, হ্যাঁ সেটা আলাদা অপশন, কিন্তু সব জায়গায় তো সেই অপশন দেবে না, ঠিক আছে? হ্যাঁ, এই ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, এগুলো তোদের জানতে হবে না, জাস্ট নামগুলো জানবি, পরীক্ষাতে ডোজেজ না লিখলেও হয়। বিশেষ করে সেপ্টা ভ্যাঙ্কো আমি বলছিলাম, এটাই হচ্ছে আমরা মেনলি দিয়ে থাকি ফার্স্টে, তারপরে আমাকে লাস্টে দিতে হবে ভিট্রেক্টমি করে। মেন হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে ভিট্রেক্টমি, ঠিক আছে? হ্যাঁ, সিএমই এটাও একটা শর্ট নোট আছে। সিএমই মানে কি, এটা দুভাবে দেয়, শর্ট নোটটা হয় সিএমই দেয় বা ইরভিন গ্যাস সিনড্রোম হিসেবেও দিতে পারে, ঠিক আছে, আরেকটা নাম। এটা হচ্ছে প্যাথোজেনেসিস এরকম জানা যায়নি, যেটা হয় নর্মাল আনকমপ্লিকেটেড ক্যাটারেক্ট। দেখা যাচ্ছে পেশেন্টের ভিসেন 6ই ছিল ধর, মানে ডে 1 বা ডে 7-এ, কিন্তু ডে 24 বা ডে ধর 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বাদে ওর ভিসেন হঠাৎ করে 680 মানে খারাপ হয়ে গেল। তখন আমরা দেখে থাকি পেশেন্টের একটা ফ্লুইড জমা হয়ে গেছে ম্যাকুলাতে, এটাকে আমরা সিএমই, এটা ট্রিট হয়ে যায় একটু, আমাদের কিছু ড্রাগ আছে যেমন নেপাফেনেক, এগুলো দিতে হয়। এই যে এখানটা দেখ, এটা ইডিমা হয়ে গেছে, এটা হানিকম অ্যাপিয়ারেন্স হচ্ছে, এটাকে বলা হয় সিএমই। মানে আরেকটা ভালো বোঝা যায় যদি আমি কি বলে ওসিটি করি, তাহলে একদম ডায়াগনোসিস আমার শিওর হয়ে যায়, ভয়ের কিছু থাকে না। এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্টেরয়েড আর এনসেড, এনসেড মানে নেপাফেনেক, একটা আই ড্রপ আছে, ওটা দিলেই ওটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? আর না হলে তখন আমাকে স্টেরয়েড ইনজেকশন দিতে হয়, সাবটেনান, ঠিক আছে? তো নর্মালি এইটাতেই হয়ে যায়, রিয়ালি আমরা সেকেন্ড ইয়েতে যাই, ঠিক আছে? আর পিবিকে যেটা একটু আগে বলছিলাম, পিবিকে মানে কি, কর্নিয়াল এন্ডোথেলিয়াম কোনো কারণে কম্প্রোমাইজ হলে, কর্নিয়াল এন্ডোথেলিয়াম সেল কাউন্ট কমে গেলে তখন সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি হয়। দেখ কর্নিয়ার কি অবস্থা হয়েছে, মানে এখানে এতটাই খারাপ অবস্থা হয়েছে যে স্কেরাল যে ভেসেলগুলো আছে, সিলিয়ারি যে ভেসেলগুলো আছে, সেগুলো শুধু কর্নিয়াতে এখানে চলে আসছে। তো এই পেশেন্টের তো অবভিয়াসলি কোনো ভিশন আসবে না, ঠিক আছে? এটাও পিবিকে, এটা কোনো কারণে মনে হয় পোস্টার ক্যাসুলার রেন্ট হয়ে গেছিলো, ভিট্রিয়াসের সঙ্গে কর্নিয়াল এন্ডোথেলিয়ামের টাচ হয়েছে এবং তার জন্য দেয়
পুরো ইডিমা হয়ে গেছে কর্নিয়াতে, তো অবভিয়াসলি পেশেন্টের কোনো ভিশন আসবে না, পিবিকে হয়ে গেছে। রেটিনাল ডিটাচমেন্ট, এটা তোদের রেটিনাতে আলাদা টপিকই আছে, জাস্ট আমি পিকচারটা দেখাচ্ছি। এইটা হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট, এই যে রেটিনাটা উঠে গেছে। ডিটাচমেন্ট মানে কি, রেটিনাটা উঠে গেছে। ম্যাক্সিমাম ভিট্রিয়াস, এটা ইউএসজি তেও বোঝা যায়, আমরা ডায়ালেটেড ফান্ডোস্কোপি করেও দেখতে পারি, ঠিক আছে। এগুলো হ্যাঁ, এটা শর্ট নোট এসেছিল এইবারই, মানে প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল লাস্ট ইয়ার, জাস্ট তোদের জাস্ট সিনিয়র ব্যাচে। এবার এখানে যেটা হয়েছে এটা খুব একটা ইন্টারেস্টিং, অনেক এক্সামিনারই বলছিলেন কোশ্চেনটা এসছে আফটার ক্যাটারেক্ট। তোদের বই ম্যাক্সিমাম জায়গায় লেখা আছে পিসিও বা আরো অনেক কিছু নামে লেখা আছে। এবার আফটার ক্যাটারেক্টটা কিন্তু অনেক বইয়ে নেই মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এবার অনেককে স্টুডেন্টরা ভেবেছে আফটার ক্যাটারেক্ট মানে ক্যাটারেক্টের সব কমপ্লিকেশন লিখতে বলেছে, একদমই না। আফটার ক্যাটারেক্ট ইটসেলফ হচ্ছে পিসিওই। তুই যদি সবগুলো লিখিস তাহলে কিন্তু নাম্বার পাবি না, তোকে এই জাস্ট এটাই লিখতে হবে। এটা জাস্ট এই বছর এসে গেছে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে আমাদের স্লাইডে, ওটা ওই জন্য আফটার ক্যাটারেক্টই করা আছে। তোদের বইয়ে দেখবি এটা পিসিও হিসেবে লেখা আছে, পোস্টিরিয়র ক্যাপসুলার ওপাসিফিকেশন, ঠিক আছে। এটা দুটো টাইপ হয়, এটা শর্ট নোট এসছে জাস্ট এই ইয়ার এসছে। এটা ক্লিনিক্যাল টাইপ দুটো হয়, একটা সোমেরিয়াং রিং, একটা এলসিং পার্ল। এই যে নামগুলো মনে রাখবি, সোমেরিয়াং রিং কেন বলা হয়, এরকম দেখতে লাগে বলে, এই যে এটা পুরানারই ছবি, হ্যাঁ। এরকম মেমব্রেন একটা হতে পারে, এইভাবে পিসিও হতে পারে। এটা সোমেরিং রিং মানে রিং এর শেপেড হতে পারে, আর পাল মানে কি সাদা 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 ডটের মতো দেখতে পারে। এইটা নোট করে রাখ, এই কেসটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এটা তোদের এই জন্যই ক্লিনিক্সেও পড়তে হবে। এর ম্যানেজমেন্টটা হচ্ছে এখানে লেখা নেই। এই ম্যানেজমেন্টটা হচ্ছে একটা লেজার হয়, এনডিয়াগ লেজার, NDYAG, ঠিক আছে। এই লেজারটা দিয়ে আমরা যে লেন্সের পেছনে যে সাদা মতো যে মেমব্রেনটা হয়ে গেছে পোস্টেরিয়র ক্যাপসুলে, ওটাকে আমরা ইচ্ছে করে রেন্ট করে দিই আফটার ওটি। এটা 6 মান্থ 7 মান্থ পর হয়, এটা কিন্তু ইমিডিয়েট কমপ্লিকেশন নয়, এটা অনেক ডিলেড কমপ্লিকেশন। হ্যাঁ, অনেক সময় শর্ট নোট দেয় যে আমরা যে কমপ্লিকেশনগুলো বলছিলাম, কিছু ইমিডিয়েট কমপ্লিকেশন বলছিলাম, কিছু ডিলেড কমপ্লিকেশন, হয়তো কোশ্চেনটা ঘুরিয়ে দিল ডিলেড কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি। তোদের আলাদা আলাদা আছে বই, যখন পড়বি দেখতে পাবি, তখন কিন্তু শুধু ডিলেটগুলো লিখতে হবে। তখন তুই লিখে দিলি সার্জারি করতে করতে নিউক্লিয়াস ড্রপ হলো, ওটাকে তুই ডিলেটে লিখে দিলি, তাহলে কিন্তু কোনো নাম্বার পাবি না। আবার উল্টোটাও নয়, ধর যেটা ইমিডিয়েট কমপ্লিকেশন তোর কোশ্চেন এসছে, তুই পিসিও লিখছিস, তাহলে কিন্তু নাম্বার পাবি না। তুই লিখছিস ঠিকই, কিন্তু পয়েন্টগুলো তোকে ঠিক জানতে হবে, ঠিক আছে, কোথায় কোনটা লিখবো। হ্যাঁ, আওয়েল রিলেটেড কমপ্লিকেশনের মধ্যে কি হতে পারে, একটা তো সিএমই, যেটা একটু আগে ডিসকাস করেছি। ইউজিআই সিনড্রোম মানে হচ্ছে ইউভিআইটিস, গ্লকোমা আর হাইফিমা, মানে লেন্স যদি ঠিকঠাক আমি প্লেস না করি। নর্মালি ব্যাগে দেওয়ার কথা, অনেক সময় কি হয় সালকাস আর ব্যাগে চলে যায়, একটা হ্যাপটিক সালকাসে চলে গেল, আরেকটা হ্যাপটিক কোনো কারণে ব্যাগে চলে গেল। তার জন্য কি হয়, একটা আইওপি বেড়ে যায়, হাইফিমা হতে পারে, আইসে ইঞ্জুরি হয়ে, এটাকে ইউজিআই সিনড্রোম বলে। ম্যাল পজিশনিং অফ আইওএল, আমি আইওএলটাকে ভালো করে রোটেটই করিনি, তার আগে আমি কেসটা ওভার করে আমি সুচার করে দিয়েছি বা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এইগুলোই মেনলি। ইউজিআই সিনড্রোম তোদের আসবে না আশা করি, এখন অবধি তো আসেনি। এটা ম্যাক্সিমাম আমরা দেখে থাকি যদি এসিআইএল পুট করি, নর্মাল যদি পিসিআর এর ক্ষেত্রে কিন্তু ইউজিআই সিনড্রোম সেরকম হয় না, ঠিক আছে। এই দেখ আইএলটা বসানো হয়েছে, কিন্তু এটা কি প্রবলেম হবে পেশেন্টের, দেখ এই যে পুরোটা কিন্তু কাভার নেই পিউপিলারি জোনটা, তাহলে এইটা ফেকিক জোন বলতে পারি তো, আর এটা অ্যাফেকিক জোন, তাহলে পেশেন্টের না ডিপ্লোপিয়া হবে। বা আরেকটা পেশেন্ট বলবে যে যখন আমি দাঁড়িয়ে থাকছি তখন এইরকম ভালো দেখছি, যখন এরকম শুয়ে থাকছি তখন ঝাপসা দেখছি, মানে লেন্সটা তো পজিশনিংটা ঠিক হয়নি। তো এটা কিন্তু আমাকে একদম ইমিডিয়েটলি করা উচিত রিপজিশনিং, ঠিক আছে। আর ঠিক আছে, এটা জাস্ট বলে রাখছি, ফেকোর ক্ষেত্রে কিছু কিছু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থার্মাল বার্ন, নিউক্লিয়াস ড্রপ, তারপর হচ্ছে আইরিডো ডায়ালাইসিস, এগুলো একটু জেনে রাখা দরকার, ঠিক আছে। তাহলে এখান থেকে 3-4টে শর্ট নোট আছে যেগুলো তৈরি করে নিস। একটা হচ্ছে ইমিডিয়েট অ্যান্ড ডিলেড কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি, আর এন্ডোপথ্যালমাইটিস, ঠিক আছে, এন্ডোপথ্যালমাইটিস, পিবিকে, ঠিক আছে, এগুলো একটু পড়ে, সুপ্রাকয়েডাল হেমারেজ,